তাহলে আজ আমরা পড়ছি সেমিস্টার 1 ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফার্স্ট ইউনিটের যে ফার্স্ট প্রোজটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই টেক্সটটা আমরা আজ পড়ছি। লাইন বাই লাইন এর বেঙ্গলি মিনিং আমরা বুঝবো এবং আমরা অন্য ভিডিওতে এই ক্লাসটা সম্পর্কে একটা অ্যানালিটিক্যাল ভিডিও আনবো। তো আজকে জাস্ট বেঙ্গলি মিনিংটা পড়বো। তোমরা প্রত্যেকে আমার সাথে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে, কারণ পুরো 11 এর যে সেমিস্টার 1 এর এক্সাম পুরোটাই হবে এমসিকিউ, 40 মার্কসের এমসিকিউ। সুতরাং টেক্সটটাকে কিন্তু খুব ভালোভাবে পড়ে নিতে হবে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। অ্যাস্ট্রোলজার্স মিন জ্যোতিষবিদ, অর্থাৎ এ পার্সন হু ক্যান টেল আওয়ার ফরচুন ইজ কল্ড অ্যাস্ট্রোলজার। ওকে, তো সেই অ্যাস্ট্রোলজারের একদিন মানে একটা দিনের ঘটনার সম্পর্কে আমরা জানবো। এটা লিখেছেন আর কে নারায়ণ। তো আর কে নারায়ণ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা। তিনি একজন বিখ্যাত ইন্ডিয়ান রাইটার ছিলেন এবং ইংরেজি সাহিত্যে তার অবদান অনেক, এবং তার কিছু বিখ্যাত লেখা আমরা দেখে নেব। যে তার বিখ্যাত কিছু লেখা হচ্ছে দি গাইড, যেটা 1958 এ প্রকাশিত হয়েছিল, এবং দি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, দি ম্যান ইটার অফ মালগুডি, দি ভেন্ডার অফ সুইটস, এই ধরনের তার আরো বিখ্যাত লেখা আছে। এবং তিনি 80টারও উপরে শর্ট স্টোরি লিখেছেন। তিনি he is regarded as one of the most important authors in India English literature. Okay, তো আমরা ক্লাস 10 এও পেয়েছিলাম আর কে নারায়ণের লেখা। তো আমরা মূল টেক্সটে যাচ্ছি। ওকে, দেখো আমি ফার্স্ট লাইন ধরে ধরে আমি বেঙ্গলি মিনিং এবং এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipments, which consisted of a dozen of cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing. তো পাংচুয়ালি মানে হচ্ছে নিয়ম করে, অর্থাৎ যথা সময়ে, অর্থাৎ প্রত্যেক দিন সে যেই সময়ে আসে সেই সময়ে অ্যাট মিড ডে অর্থাৎ মানে মধ্য দুপুরে হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খোলে এবং তার যে প্রফেশনাল ইকুইপমেন্ট, যে সমস্ত পেশাগত যে জিনিসপত্র তার লাগে সেগুলো তিনি ছড়িয়ে বসলেন। হুইচ কনসিস্টেড, যার মধ্যে কি ছিল না, এ ডজন অফ কাউরি সেলস, এক ডজন কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা বর্গাকারে কাটা কাপড়ের টুকরো, কোথায় গেল, স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, এবং এর উপরে একটা অস্পষ্ট রহস্যময় চার্টস, একটা কোনো লেখা রয়েছে কিছু একটা কাগজে, সেই চার্টস ছিল অন ইট, নোটবুক, এবং একটা লেখালেখির জন্য একটা নোটবুক খাতা, এন্ড এ বান্ডেল অফ পলমাইরা রাইটিং, এবং এক বান্ডেল তাল পাতার উপরে লেখা কিছু নথিপত্র তার ছিল। ঠিক আছে, এগুলো তিনি মানে সে খুলে বসেছে। হিজ ফোরহেড মিনস কপাল, তার ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড, রাঙানো ছিল, উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন, এবং সিঁদুর দিয়ে, and his eyes sparkled with a sharp abnormal gleam which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. তাহলে তার যে কপালটা, সেই কপালে কিছু পবিত্র ছাই এবং সিঁদুর লেপা ছিল, and his eyes sparkled with, এবং তার চোখগুলো পুরো চকচক করছিল, with a sharp abnormal gleam, একটা অস্বাভাবিক দ্যুতিতে, which was really an outcome, যেটা আসলেই ছিল যে an outcome of a continual searching look for customers, যে সে কাস্টমার্সদের খুঁজছে, খরিদ্দারদের অনুসন্ধান করছে। বাট কিন্তু which his simple clients, যেটা ছিল তার যে সিম্পল ক্লায়েন্টস, যারা সাধারণ যারা মক্কেল ছিল আর কি, যারা কাস্টমার্স ছিল, took to be a prophetic light, তারা জিনিসটাকে ভাবতো যে একটা ঈশ্বর প্রদত্ত আলো মনে করতো, এবং তারা প্রত্যেকে কমফোর্ট
ফিল করতো যে হ্যাঁ ঠিকঠাক আছে, আমরা ঠিকঠাক জ্যোতিষীর কাছে এসে উপস্থিত হয়েছি। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, এবং তার যে চোখের যে দীপ্তি বা চোখের যে জল করছে যে ভাবটা, সেটা এনহ্যান্সড প্রচুর পরিমাণে বেড়েছিল বাই দেয়ার পজিশন, সেই চোখগুলোর অবস্থানের কারণে। কেন? they placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. তার উপরে ছিল, মানে চোখের উপরে ছিল যে ফোরহেড, সেই ফোরহেডে ভার্মিলিয়ন এবং স্যাক্রেড অ্যাশ মিশ্রিত মানে তার মিশ্রণটা লেপা ছিল, এবং নিচে তার মোজ ছিল একটা গোঁপ, অনেক একটা মোটা গোঁপ, যেটা কিন্তু যেটা কিনা তার এই গাল থেকে নেমেছে, এবং তার মিডিলে চোখটা আছে, তাই সেই চোখটা কিন্তু আরো বেশি জল করছিল। এবং ইভেন এমনকি এ হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, এমনকি এতে বোকাশোকা, অর্থাৎ হাফ উইটস মানে ফুল পার্সন আর কি, যারা বোকাশোকা লোক হয়, সেই বোকাশোকা লোকদের চোখ একেবারে ধাঁধিয়ে যেত। ওকে, হাফ উইটস উড স্পার্কল ইন সাচ সেটিং, এই ধরনের সেটিং। টু ক্রাউন দ্য এফেক্ট, অর্থাৎ এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আরো জোরদার করতে, এখানে ক্রাউন বলতে মুকুট, কিন্তু ক্রাউন বলতে এখানে যে ক্রাউনটা হচ্ছে সেটা হচ্ছে আরো বিশেষিত করা। ওকে, আরো বিশেষিত করা। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, সে এই যে ব্যাপারটা, তার চোখগুলো জল করছে, ওপরে ফোরহেডে হচ্ছে ভার্মিলিয়ন এবং অ্যাশ মাখা আছে, আর নিচে একটা কালো গোঁপ, এই যে ব্যাপারটা, তার অ্যাস্ট্রোলজার একটা ফিলিং, সে এই ব্যাপারটাকে আরো জোরদার করতে সে একটা মাথায় টারবান অর্থাৎ পাকড়ি বেঁধেছে, এবং যেটা ছিল ওই জাফরান কালার আর কি, হ্যাঁ, গেরুয়া কালারের একটা পাকড়ি সে বেঁধেছে। এন্ড তারপরের লাইন হচ্ছে দিস কালার স্কিম নেভার ফেল্ট, এই ধরনের এই যে মানে রং নিয়ে তার এই যে খেলা কখনো ব্যর্থ হয় না। তাহলে এই লাইনটার মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিল যে এটা ফ্রড হলেও হতে পারে। ওকে, দ্য কালার স্কিম নেভার ফেল্ট, কারণ সে কালার নিয়ে খেলা করে, তার মানে কি সে অ্যাকচুয়াল তার প্রফেশন এটা নয়, সে এটা হাইড করছে ব্যাপারটাকে, এবং সে লোককে বোকা বানাচ্ছে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টক্স। খুব সুন্দর একটা লাইন বলেছে যে কসমোস অথবা ডালিয়া ফুলের কাছে যেভাবে মৌমাছিরা ঘুরপাক খায়, সেভাবে মানুষ তার কাছে ভিড় করত। অর্থাৎ মানুষজনেরা তার এই যে একটা পার্সপেক্টিভ, তার যে আউটকামস, সেই আউটকামসটা দেখে মানুষজনেরা কিন্তু, অর্থাৎ ক্লায়েন্টসরা তার কাছে ভিড় করত। হি স্যাট আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কেড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। ওকে, প্রত্যেকটা লাইন টু লাইন ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে। তো হি স্যাট, সে কোথায় বসতো? আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, অর্থাৎ একটা তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের নিচে সে বসতো। হুইচ ফ্ল্যাঙ্কেড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, এবং যে রাস্তাটা কিনা গেছে ওই টাউন হল পার্কের মধ্য দিয়ে, যে রাস্তাটা চলে গেছে। ইট ওয়াজ রিমার্কেবল প্লেস ইন ম্যান ওয়েজ, এটা বেশ একটা স্মরণীয় পথ, মানে মনে রাখার মতো একটা বেশ জায়গা। কারণ কি হয়েছে না, এ সারাউন্ডিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই রাস্তা দিয়ে মানে অগণিত লোক যেত আসতো, ঠিক আছে, আপ এন্ড ডাউন, কারণ এটা একটা মেন রোড ছিল ওই টাউন হল পার্কের মধ্য দিয়ে, সুতরাং এখান থেকে প্রচুর মানুষ, অগণিত লোক এখান থেকে যেত আসতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, অ্যান্ড অকুপেশন, এবং বিভিন্ন ধরনের পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের পেশার মানুষজনেরা তারা কিন্তু এই পথে আসতো। মেডিসিন সেলার্স, কারা কারা আসতো না, মেডিসিন সেলার্স ওষুধ বিক্রেতারা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, এবং কিছু হার্ডওয়্যারের বিক্রেতা আর কি, এবং যে সমস্ত জিনিসগুলো
অকেজো হয়ে যেত সেই জিনিসগুলোকে ব্যবসা করার জন্য, যে ওই যে টিন ভাঙা লোহা ভাঙার যে মানুষজনেরা থাকেন তারা যে ব্যবসাটা করেন সেই ধরনের ব্যবসায়ীরা আসতো। তারপরে ম্যাজিশিয়ানস, বিভিন্ন ধরনের ম্যাজিশিয়ানরা আসতো। অ্যান্ড অ্যাবাভ অল দ্য অকশনার অফ চিপ ক্লোথ, এবং এক ধরনের নিলামকারী আর কি, এক ধরনের বড় ব্যবসায়ী, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে, যে কিন্তু অনেকটা ব্যবসা বাণিজ্য করতো। হ্যাঁ, মানে খুব জোরে চিৎকার চেঁচামেচি করতো, এখানে ডিন বলতে চিৎকার চেঁচামেচি করা। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরের মানুষজনদেরকে জড়ো করার জন্য সে প্রচুর জোরে চিৎকার করতো। নেক্সট, হ্যাঁ, নেক্সট টু হিম ইন হচ্ছে হ্যাঁ, নেক্সট টু হিম ইন ভসিফরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রেন্ড গ্রাউন্ড নাটস, এবং এই গন্ডগোল চেঁচামেচির মধ্যে একজন ভেন্ডার অফ ফ্রেন্ড গ্রাউন্ড নাটস, সরি ফ্রাইড গ্রাউন্ড নাটস, এবং একজন বাদাম বিক্রেতা আসতো যে কিনা ওই ভাজা বাদাম বিক্রি করতো, ফ্রাইড গ্রাউন্ড নাটস, হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম, যে কিন্তু তার এই বাদাম যে প্রফেশন, বিক্রেতার যে প্রফেশনটা, সেই প্রফেশনটা বিভিন্ন নাম দিত। কলিং ইট, এটাকে এইভাবে ডাকতো যে বোম্বে আইসক্রিম, মানে ওই বাদামটাকে ডাকতো আর কি, বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলতো বোম্বে আইসক্রিম, এন্ড অন দ্য নেক্সট ডে, পরের দিন বলতো দিল্লি আলমন্ড, পরের দিন দিল্লি আলমন্ড বলতো, এবং অন দ্য থার্ড, তৃতীয় দিনে বলতো যে রাজাস ডেলিকেসি, হ্যাঁ, রাজার মুখরোচক, এন্ড সো অন, এইভাবেই সে তার ওই বাদামগুলোকে বিক্রি করতো। and people flocked to him, এবং মানুষজন তার কাছে জড়ো হতো। a considerable portion of this crowd dealt before the astrologer too, এবং বেশ কিছু ভিড় আর কি, বেশ কিছু লোকজন তারা কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কাছেও ভিড় জমাতো। ডেল্ট মানে হচ্ছে সময় কাটানো আর কি, তারাও কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কাছে সময় কাটাতো, কারণ ওই বাদাম বিক্রেতার ডাক হাঁকে অনেকজন মানুষ, এই যারা রাস্তা দিয়ে যেত তারা ওখানে আসতো, এবং তার পাশাপাশি যে অ্যাস্ট্রোলজারটা বসে আছে তার কাছেও মানুষজন সময় কাটাতো। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which cracked and smoked up above the groundnut heap nearby. এই অ্যাস্ট্রোলজার কিভাবে সেল আলো পেত না, অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, তার ব্যবসাটা চালাতো বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, মানে হচ্ছে ওই আগুনের যে শিখাটা জ্বলছে বাদাম বিক্রেতার কাছে, সেই তার যে ধোঁয়াটা, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড, সেই বাদামের ফাঁক দিয়ে ধোঁয়া বেরোতো, এবং ও তো বাদামটা ভাজছে, তার যে ফ্লেমটা জ্বলতো ওখানে তো বাদামটা ভাজা হয়, সেখান থেকে তার ফাঁক থেকে যে লাইটটুকু বেরোচ্ছে এবং যে ধোঁয়াটা পাস হচ্ছে, সেইখান থেকে তার যে অ্যাস্ট্রোলজার যে সে বিছিয়েছে তার যে ওই স্কোয়ার ক্লোথটা, তার উপরে লাইটটা আসতো, হালকা একটা লাইট, তো সেটা দেখছে কিন্তু তার ব্যবসা চালিয়ে নিত। ঠিক আছে। হাফ দ্য এনচেন্টমেন্ট of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. বলছে এই জায়গার আকর্ষণের যে মূল কারণ সেটা হচ্ছে এখানে যে ওই শহর কর্তৃপক্ষের আলোর কোনো ব্যবস্থা ছিল না। ওকে, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit, এটা কোনো সুবিধা ছিল না, of municipal lighting, অর্থাৎ শহর কর্তৃপক্ষের লাইটের কোনো ব্যবস্থা ছিল না এই জায়গাটাতে। The place was lit up by shop lights. এই জায়গাটা আলোকিত হতো কিভাবে না, যে সমস্ত দোকানদানিগুলো আসতো তাদের যে সমস্ত টুকটাকি লাইট থাকতো সেই লাইটেই কিন্তু এটা হালকা লাইট হতো। One or two had hissing gas lights, এক থেকে দুইজনের ছিল সেই হিসিস করে জ্বলা, হিসিস শব্দে জ্বলা গ্যাস লাইট গুলো, যেগুলো আমরা খুব আগে দেখতাম, আর এখন তো সব ইলেকট্রিক্যাল লাইট হয়ে গেছে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, যাদের ছিল খালি মশাল, স্টাক অন পোলস, যেগুলো ওই কোনো কাঠ মানে স্টিকের উপরে থাকতো আর কি মশাল জ্বলা। সাম ওয়ার লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং কিছু জনের ছিল পুরানো সেই সাইকেল ল্যাম্পস গুলো। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাস্ট্রোলজার হচ্ছে ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন। আচ্ছা, বলছে এবং আর এক দুজনের সাইকেল ল্যাম্প ছিল, এবং বাকি জনের লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স লাইক দ্য অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের কিন্তু আলো ছিল না, তারা অন্যের
অন্য যে সমস্ত দোকানদানিরা তারা লাইট আনতো সেই লাইটে তারা কিন্তু ম্যানেজ করে চালাতো, যেমন ভাবে আমাদের অ্যাস্ট্রোলজার করছে। তো it was a bewildering crisscross of light rays and moving shadows. তো এই জায়গাটাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষজনের গ্যাস লাইট ছিল, কিছু জনের সাইকেল লাইট ছিল, তারপরে কিছু জনের হচ্ছে মশাল ছিল, এর ফলে এই এবং কিছু জনের লাইটই ছিল না, এর ফলে জায়গাটা আলো আঁধারি হয়ে গেছে, মানে নয় স্পষ্ট আর নয় পুরো অন্ধকার। তো এইরকম একটা ক্রিসকস লাইট রেস এন্ড মুভিং শ্যাডোস, এবং কিছু ছায়া এদিক সেদিক হচ্ছে, কেন কি মানুষজন যাচ্ছে সেই ছায়াটা পড়ছে এইভাবে, তাহলে একটা আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। এন্ড দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, এবং এই যে ভুতুড়ে একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু অ্যাস্ট্রোলজারের পক্ষে বেশ মানিয়ে উঠেছে। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফ। এমনকি যে দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, কেন কি ফর দ্য সিম্পল রিজন, একটা সাধারণ কারণ যেটা, সেটা হচ্ছে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফ। যখন সে জীবন শুরু করে তখন কিন্তু কখনো ভাবেনি যে তাকে অ্যাস্ট্রোলজার হতে হবে একজন, বা অ্যাস্ট্রোলজি করে তাকে জীবন কাটাতে হবে। and he knew no more of what was going to happen to others, এবং তিনি জানেও না, অর্থাৎ সে জানেও নি যে মানুষজনদের ভবিষ্যৎটা কি হবে, যাদের সে হাত বিচার করছে, হস্ত বিচার করছে। then he knew what was going to happen to himself next minute, এবং মানে পরের মুহূর্তে যে ওর জীবনে কি হবে না হবে সেটাও কিন্তু সে বুঝে উঠতে পারছে না। তাহলে এই জায়গাটাতে আরেকবার দেখছি যে ফর দ্য সিম্পল রিজন, সাধারণ যে কারণটা, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার এতটুকু ইচ্ছা ছিল না টু বি এন অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজার হওয়ার, ওয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবন শুরু করেছিল। অ্যান্ড হি নিউ নো মোর, সে বেশি কিছু জানতো না, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন অন আদার টু আদার্স, অন্যদের জীবন সম্পর্কে কি হতে চলেছে। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, এবং পরের মুহূর্তে তার জীবনে কি হতে চলেছে সেটার থেকেও সে অন্য মানুষজনদের, যাদের হাত গণনা করছে, তাদের জীবন যাপন কিরকম হবে বা ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু সে জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, সে মানে স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অপরিচিত মানুষ, সে এতটাই অপরিচিত ছিল টু দ্য স্টার্স, স্টার্সদের কাছে যেমনটা অপরিচিত ছিল, নক্ষত্রের কাছে যেমনটা সে অপরিচিত ছিল, নক্ষত্র সম্পর্কে সে কিছুই জানতো না, অ্যাজ ওয়ার ইনোসেন্ট কাস্টমার, এবং তেমনই ছিল সেই অজ্ঞ কাস্টমার, অর্থাৎ সাধারণ মানুষগুলোর কাছে। সে তো একজন অ্যাস্ট্রোলজিস্ট নয়। ইয়েট হি সেড, তবু সে বলতো, থিংস, বিভিন্ন ধরনের জিনিস বলতো, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, যেটা প্রত্যেককে খুশি করতো, মানে যে সমস্ত ক্লায়েন্টস বা কাস্টমার্স তোর কাছে আসতো হস্ত বিচার করতে, তাদেরকে সে এমন ভাবে কিছু ভবিষ্যৎ করতো যেগুলো কিন্তু মানে লেগে যেত, ফলপ্রসূ হতো, তাদেরকে অবাক করতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এবং এটা ব্যাপারটা হয় কেন কি ম্যাটার অফ স্টাডি, পড়াশোনার কারণে, মানে সেই বিষয়টা সম্পর্কে অধ্যয়ন করার জন্য, প্র্যাকটিস প্রচুর পরিমাণে অনুশীলন করার জন্য, অ্যান্ড শ্রিউড গ্রেস ওয়ার্ক, এবং বেশ ধূর্তের মানে চালাকি করে গেস ওয়ার্ক করা, কিছু ভবিষ্যৎ বলে দেওয়া। অল দ্য সেম, প্রত্যেকের মতোই, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, অন্যান্য যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা তো অনেক পরিশ্রম করতো, তাদের মতোই সেও কিন্তু এই স্টাডি, প্র্যাকটিস এবং সিউট গেস ওয়ার্কের মধ্য দিয়ে সে ভাবতো যেটা আমি খুব অনেস্টলি করছি। and he deserved the wages he carried home at the end of a day, এবং একদিনের শেষে সে যেটুকু পয়সা ইনকাম করে নিয়ে যেত তার বাড়িতে, সে ভাবতো যেটা আমার পরিশ্রমের ফল। খুব সুন্দরভাবে আমরা টেক্সটের বর্ণনাটা পাচ্ছি। তারপরের প্যারাগ্রাফ, he had left his village without any previous thought or plan, সে তার গ্রাম ছেড়েছিল কোনো পূর্ব প্ল্যান বা পূর্ব পরিকল্পনা ছাড়া বা পূর্ব চিন্তা ভাবনা ছাড়াই সে তার গ্রাম পরিত্যাগ করেছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, ইফ হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ forefathers,
যদি সে গ্রামটা না ছাড়তো তাহলে তাকে তার পূর্বপুরুষদের মতোই কাজ করতে হতো, জীবনযাপন করতে হতো। যেমন নেমলি টিলিং দ্য ল্যান্ড, ওই জমি টমি কর্ষণ করতে হতো, অর্থাৎ জমিতে নাঙল করতে হতো, চাষাবাদ করতে হতো। লিভিং, সেখানে থাকতে হতো। ম্যারিং, বিয়ে টিয়ে করতে হতো। অ্যান্ড রিপেনিং ইন হিজ কর্ন ফিল্ডস, এবং তার শস্য ক্ষেতে শস্য কাটতে হতো, অর্থাৎ ধান চাষ করতে হতো, ধান টান বিভিন্ন ধরনের শস্য চাষ করতে হতো, কাটতে হতো। অ্যান অ্যানসিস্ট্রাল হোম, এবং সেই পূর্বপুরুষদের বাড়িতেই তাকে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তা তো কিছুই হয়নি। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল উইথাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং হি কুড নট রেস্ট, সে বিশ্রাম নিতে পারেনি, টিল হি হ্যাড লেফট বিহাইন্ড, যতক্ষণ না সে 200 মাইল অতিক্রম করেছে, অর্থাৎ 200 মাইল যতক্ষণ না সে পেছনে ফেলছে ততক্ষণ সে বিশ্রাম নিতে পারছিল না। এখানে দেখো অফ কাপল অফ 100 মাইলস, তার মানে 200 মাইল। টু এ ভিলেজার, একজন গ্রামবাসী হিসেবে বা গ্রামের মানুষ হিসেবে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা বিশাল বড় ব্যাপার যে অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন একটা মাঝ সমুদ্রে আর কি, ওশান ফ্লোড বিটুইন, দুদির মাঝে হচ্ছে, দুইয়ের মাঝে সাগর আছে, ঠিক আছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, তার যে কাজকর্ম এখন সেগুলো কি বিচার করছে, যে মানুষজনের সমস্যার কথা, যেমন কি ম্যারেজ, বিবাহ, মানি অ্যান্ড টেঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানুষ তাদের টাকা পয়সা এবং তাদের হিউম্যান টাইজ, হ্যাঁ, মানবিক যে বন্ধন, সেগুলোর উপরে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, এবং দীর্ঘ প্র্যাকটিস, প্রচুর অনুশীলন, শার্পেন্ড হিজ পারসেপশন, তার যে অনুভূতি, সে অনুভূতিটাকে কিন্তু খুব ধারালো করে দিয়েছে, খুব সুন্দর সে অনুভব করে বলতে পারেন। ওকে, তো উইথিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, উইথিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যে সে বুঝতে পেরে যেতেন যে কি ভুলটা হতে চলেছে, বা তাদের মধ্যে কি ঘাটতি রয়েছে, কোন জিনিসটার অভাব রয়েছে। হি চার্জড 3 পাইস, সে কি করতো না 3 পয়সা নিত পার কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন যদি থ্রো করতো ক্লায়েন্টরা, তার জন্য সে 3 পয়সা নিত। and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, এবং সে মুখ খুলতো না যতক্ষণ পর্যন্ত অন্যরা 10 মিনিট কথা বলছে। তাহলে সে যে 10 মিনিট কথা বলবে, তারপরে কিন্তু সে মুখ খুলবে, কেন কি সেই 10 মিনিট কথা বলার মধ্যে অনেক কিছু ইনফরমেশন সে ওই অ্যাস্ট্রোলজি পেয়ে যাবে। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে প্রোভাইড করবে বা দেবে, এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস, হ্যাঁ, 1 ডজন অ্যান্সার এবং অনেক অ্যাডভাইসেস তাকে ওই 10 মিনিটের কথা বলার মধ্যে সে পেয়ে যাবে। when he told the person, যখন সে ব্যক্তিকে বলতো, before him, তাদের সামনে যখন সে ব্যক্তিগুলোকে বলতো, gazing at his palm, তার হাতের তালুর দিকে তাকিয়ে সে যখন বলতো, in many ways you are not getting the fullest result for your success, এটা তো আমরা সবাই পেয়ে থাকি, তাই না? in many ways, অনেক উপায়ে, you are not getting the fullest result of your efforts, তুমি তোমার বা আপনি আপনার যে ফলটা কিন্তু পাচ্ছেন না, কিন্তু আপনি অনেক কষ্ট করছেন। তো এটা তোমরা বেশিরভাগ মানুষই পায়, এটা ওই অ্যাস্ট্রোলজার বলছেন। 9 out of 10 were disposed to agree with him, কারণ 10 জনের মধ্যে 9 জন এটাতে এগ্রি করে, কারণ কি এটা বেশিরভাগ মানুষেরই তো ঘটে, 2-1 জন সাকসেস পায়, বাকি তো সবাই পরিশ্রম করে কিন্তু সাকসেস পায় না, তার জন্যই তো অ্যাস্ট্রোলজারের কাছে যায়। or he question, অথবা সে প্রশ্ন করে যে is there any woman, হ্যাঁ, এমন কি কোনো স্ত্রীলোক আছে, is there any woman in your family, তোমার ফ্যামিলিতে, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, অথবা অন্য কোনো একটু দূরবর্তী সম্পর্কের হতেও পারে, who is not well disposed towards you, যে তোমার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে না, তো এটা তো হতেই পারে, কেউ না কেউ তো আছে যে ব্যবহার ভালো করে না। or he gave an analysis of characters, অথবা সে চরিত্রের কোনো বর্ণনা দেয়, যেমন most of your troubles are due to your nature, যে বেশিরভাগ মানুষরা, তোমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আর ডিউ টু ইউর নেচার, তোমাদের নিজেদের প্রকৃতির উপরে। হাউ ক্যান ইউ বি, আপনি কিভাবে হবেন, অথবা আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, অথবা
যেখানে শনি দেবতা আছে সেখানেও, তাহলে আপনার ব্যবহার ঠিক হবে না, বা আপনার যে নেচার সেটা ঠিক নয়। তো ইউ হ্যাভ অ্যান impetuous nature and a rough exterior, তোমার খুব হঠাৎ কোনো স্বভাব রয়েছে, হঠাৎ করে কিছু করার, and rough exterior, বা উগ্র ভাব আছে। মানে এটা বলতে চাচ্ছি যে আপনার মধ্যে একটা প্ররোচনা, উদ্রেককারী ভাব অথবা এবং উগ্র ভাব আছে। এটা বেশিরভাগ মানুষেরই থাকতেই পারে। ইম্পেচুয়াস মানে একটা উগ্র ভাব আর কি, হঠাৎ করে রেগে যাওয়া, ইম্পেচুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়র। দিস এন্ডিউরড দিস এন্ডিউরড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই যে সমস্ত কথাগুলো বলতো, এই কথাগুলো হঠাৎ করে তাদের মনে আঘাত মানে দিত আর কি, হার্টস ইমিডিয়েটলি। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরওয়ার্ডিং এক্সটেরিয়র। এবং আমাদের মধ্যে মানে অনেকেরই আছেন যে নরম মনের যারা মানুষ, এই মানুষগুলো কি ভাবে না, ভাবতে ভালোবাসে যে সে তার চেহারায় একটা উগ্র ভাব আছে। মানে এখানে বলতে চাচ্ছে যে যে আমাদের মধ্যে সব থেকে নরম স্বভাবের মানুষটাও ভাবতে ভালোবাসে যে তার চেহারাও একটা উগ্র ভাব আছে। ওকে, দিস এন্ডেড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক, যে সব থেকে শান্ত, মাইল্ডেস্ট, মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে যে সব থেকে শান্ত, সেও এটা ভাবতে ভালোবাসে যে তার মধ্যে মনে হচ্ছে একটা উগ্র ভাব রয়েছে, ফরবিডিং এক্সটেরিয়র। ঠিক আছে, আজকে আমরা এখান পর্যন্তই পড়লাম। পরবর্তী যে টেক্সটটা বাকি রয়েছে সেটা আমরা আর একটা ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই কিন্তু টেক্সটটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, এবং টেক্সটের পাশাপাশি আমি বিভিন্ন গ্রামার সেকশনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসগুলোকে খুব সুন্দরভাবে ফলো করো, দেখবে তোমাদের ইংরেজিতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে।